জানিয়ে দিব সর্বশেষ রাতের আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ১৩ দল জোটের সঙ্গে বৈঠক, ১ বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বলেছেন অধ্যাপক ইউনূস। এদিকে নির্বাচন কমিশনের বিষয়টি সংবিধানে উল্লেখ করার বিষয়ে বিএনপি একমত বললেন সালাউদ্দিন আহমেদ। জানাবো অন্তর্বর্তী সরকার ১১ মাসের মাথায় ঘরে বাইরে হযবরল অবস্থা। অন্যদিকে বিধ্বস্ত বিমানের পাইলট কি হাসিনা দোসর ছিলেন? ইউনূসের বৈঠক ঘিরে প্রশ্ন কটাক্ষ নানা মহলে। সর্বশেষ জানাবো পরিস্থিতির জন্য সরকারকে কৈফিয়ত দিতে হবে বলেছেন জিএম কাদের। গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। ১৩ দল ও জোটের সঙ্গে বৈঠক, ১ বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বলেছেন অধ্যাপক ইউনূস। ১ বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, মতপার্থক্য প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যকে আরও দৃশ্যমান করা দরকার, তা না হলে তারা এটাকে সুযোগ মনে করছে। বুধবার বিকেলে ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে বৈঠকে অধ্যাপক ইউনূস এ কথা বললেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক হয়। সেখানে আলোচনার বিষয়বস্তু সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরেছে প্রেস উইং। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের ১ বছর আমাদের আয়োজন ছিল সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা। সেজন্য কর্মসূচি গ্রহণ করেছিলাম। এতে করে ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের ঐক্য দৃশ্যমান হতো। কিন্তু ১ বছর যেতে না যেতেই পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে। বৈঠকে অংশগ্রহণকারী সব দল ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ও গণ ঐক্য অটুট রাখার বিষয়ে সমর্থন জানিয়েছে বলে প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, তারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রধান উপদেষ্টাকে আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে। নেতারা সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়া পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচনকে সামনে রেখে ও ফ্যাসিবাদ প্রতিহত করতে আরও নিয়মিতভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সর্বদলীয় সভা আয়োজনের অনুরোধ জানিয়েছে। নির্বাচন কমিশনের বিষয়টি সংবিধানে উল্লেখ করার বিষয়ে বিএনপি একমত বলেছেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রতিটি সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের জন্য সংবিধানে আলাদা করে নিয়োগ প্রক্রিয়া না এনে সংশ্লিষ্ট আইনের মাধ্যমে সেসব প্রতিষ্ঠানের স্বচ্ছতা, জবাবদিহি ও আচরণবিধি নিশ্চিত করতে হবে। তবে নির্বাচন কমিশনের বিষয়টি সংবিধানে আলাদা করে উল্লেখ করা যায়, এক্ষেত্রে দলটি একমত। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে নিজেদের দলের অবস্থান ব্যাখ্যা করেছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, নির্বাচন কমিশনের স্বাধীনতা শুধু সংবিধানে উল্লেখ থাকলেই যথেষ্ট নয়। উপযুক্ত নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে কমিশনের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নিয়োগের মেয়াদ হবে ৫ বছর। সালাউদ্দিন আহমেদ জানান, সংলাপে সব পক্ষের আলোচনার ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনে একটি ৫ সদস্য বিশিষ্ট সিলেকশন কমিটি গঠনের প্রস্তাব চূড়ান্ত হয়েছে। এই কমিটিতে থাকবেন জাতীয় সংসদের স্পিকার, সভাপতি, বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা এবং প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি। এই কমিটি নির্বাচন কমিশনের জন্য প্রার্থী খুঁজে বের করতে একটি অনুসন্ধান প্রক্রিয়া পরিচালনা করবে, যেখানে সিভিল সোসাইটি, রাজনৈতিক দল ও সাধারণ জনগণ নাম জমা দিতে পারবেন। সংসদে একটি আইন প্রণয়ন করে এই অনুসন্ধান বা সার্চ কমিটির কাঠামো নির্ধারণ করার প্রস্তাব দিয়েছেন তিনি। ঘরে বাইরে সরকারের হযবরল অবস্থা। ২৪শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের বার্ষিকীর আয়োজন শুরু হয়েছে ১লা জুলাই। এই কর্মসূচি চলবে ৫ই আগস্ট পর্যন্ত। কিন্তু এসব কর্মসূচি নিয়ে সাধারণ মানুষের মধ্যে তেমন আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে না। সরকারও তাদের দৈনন্দিন জীবনের সমস্যা ও আশা আকাঙ্ক্ষা নিয়ে খুব ভাবিত বলে মনে হয় না। অন্তত তাদের কাজকর্মে তার ছাপ কমই আছে বলতে হবে। অন্তর্বর্তী সরকারের ১১ মাসের মাথায় এসে জনগণের নিরাপত্তাহীনতার বিষয়টি সামনে চলে এসেছে। গত ৯ জুলাই পুরনো ঢাকায় সেই মধ্যযুগীয় কায়দায় লাল চাঁদ নামে এক ব্যবসায়ীকে হত্যা করা হলো। তাতে সারা দেশের মানুষ হতবাক হয়ে গেছে। একজন মানুষকে কুপিয়ে হত্যা করে পাথর দিয়ে তার শরীরে থেতলে দিয়েছে দুর্বৃত্তরা। আবার এই ঘটনা নিয়ে রাজনৈতিক দলগুলো যেই মানসিক বৈকল্যর পরিচয় দিয়েছে তা নজিরবিহীন। তারা জননিরাপত্তার বিষয়টি সামনে না এনে একে অপরকে অশালীন ভাষায় গালাগাল করতে থাকলো, অপরের মুখে কালিমা লেপন করে নিজেদের কৃতিত্ব জাহির করতে ব্যস্ত হয়ে পড়ল।
একদল ইট পাটকেল মারে তো আরেক দল ধারালো ছুরি নিয়ে প্রস্তুত থাকে। গণ অভ্যুত্থানের শরিক দলগুলো পরস্পরের বিরুদ্ধে এমন ভাষা ব্যবহার করেছে যা শুনলে যে কোনো রুচিবান মানুষই কানে আঙ্গুল দেবেন। লালচান হত্যার পর স্বরাষ্ট্র উপদেষ্টা চিরুনি অভিযান চালানোর কথা বললেও তার কোনো আলামত আমরা মাঠে দেখি না। প্রতিদিন খুন, ধর্ষণ, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা বাড়ছে, সঙ্গে পাল্লা দিয়ে চলছে মবক্রেসি বা সংঘবদ্ধ সহিংসতা। সরকারের পক্ষ থেকে নতুন কোনো অভিযানের কথা বললে মানুষ আশ্বস্ত হয় না, শঙ্কিত হয়। থানা পুলিশের বাণিজ্য বাড়ে। গত ফেব্রুয়ারিতে গাজীপুরে একজন সাবেক মন্ত্রীর বাড়িতে হামলা চলাকালে স্থানীয়রা লুটপাটকারীদের আটকে রাখে। পরে তাদের উদ্ধার করতে সেনাবাহিনীকে যেতে হয়। এরপর সরকার অপারেশন ডেভিল হান্ট শুরু করে। প্রশ্ন হলো, সেখানে ডেভিলদের ধরতে নাকি রেহাই দিতে? সেই প্রশ্ন করছেন অনেকেই। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে বিএনপির একজন দায়িত্বশীল নেতা হতাশা ব্যক্ত করে বলেছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা চেয়েছিলাম ডেমোক্রেসি, পেয়েছি মবক্রেসি। আইনের শাসন আর মবক্রেসি একসঙ্গে চলতে পারে না। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে মহাকাণ্ড ঘটল। পরিস্থিতি মোকাবেলায় সেনা তলব করতে হলো, 144 ধারা জারি করতে হলো, কারফিউ জারি করতে হলো। 4 জন মানুষ গুলিতে মারা গেলেন। এনসিপি নেতাদের উদ্ধার করতে আর্মড কার পাঠাতে হলো, কিন্তু সরকার আগে থেকে কিছু আজ করতে পারল না। এসব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, গোয়েন্দাদের কাছে গোলযোগ হতে পারে, খবর ছিল, কিন্তু সেটা এত বড় হবে তার ধারণা বলতে পারেনি। এই ব্যর্থতার দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কিভাবে? কোনো বড় ঘটনায় দোষ সরকার, পুলিশ, র্যাব, বিজিবি নামিয়েও সামাল দিতে পারে না, সেনাবাহিনীর তলব করতে হয়। বিধ্বস্ত বিমানের পাইলট কি হাসিনার দোসর ছিলেন? ইউনূসের বৈঠক ঘিরে প্রশ্ন, কটাক্ষ নানা মহলে। বিমান দুর্ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার দিনভর বিক্ষোভ হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে। ঢাকা সচিবালয়ে এবং হাসপাতালগুলির বাইরে। কলেজে 9 ঘন্টা আটকে থাকতে হয় 2 উপদেষ্টাকে। বেশি রাতে পুলিশ বল প্রয়োগ করে উপদেষ্টাদের ঘেরাও মুক্ত করে। দ্য ওয়াল ব্যুরোর প্রতিবেদন, বাংলাদেশি বিমান বাহিনীর যে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়েছে সেটি নিহত পাইলট মোহাম্মদ তৌকির আহমেদ। সে কি আওয়ামী লীগ তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক্স দোসর ছিলেন? বিমান দুর্ঘটনা কি ক্ষমতাচ্যুত শাসক দল আওয়ামী লীগের ষড়যন্ত্র ছিল? প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের একটি বৈঠকের পর বিদ্রূপ কটাক্ষ করে অনেকেই সমাজ মাধ্যম সহ নানা জায়গায় এমন প্রশ্ন তুলেছেন। কারণ বিমান বিধ্বস্ত হওয়া পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ডাকা এই বৈঠকে ওই মর্মান্তিক ঘটনা নিয়ে কার্যত কোনো আলোচনা হয়নি। ওই ঘটনায় এখনো পর্যন্ত 31 জন নিহত হয়েছেন, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 173 জন। কিন্তু বৈঠকে আলোচনা ঘুরে যায় সরকার ও বিভিন্ন দল মিলে কিভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করা যায় তা নিয়ে। যেমন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বললেন, আমাদের মধ্যে যে ঐক্য আছে সেটা আরো বেশি দৃশ্যমান হলে ভালো হয়। আমরা ফ্যাসিবাদ বিরোধী কোনো প্রশ্নে হোক বা গঠনমূলক কোনো কর্মসূচিতে যদি একসঙ্গে থাকেন, তাহলে সেটা যদি মানুষ দেখে তাহলে মানুষের মধ্যে একটা স্বস্তির ভাব আসবে। এটা দেখে অনেক বেশি মানুষ খুশি হবে এবং দেশের মানুষ সেটা চায়। জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথারীতি নির্বাচন নিয়ে সরব হন। তার কথায় চলতি অস্থিরতার অবসানে একমাত্র উপায় নির্বাচন। যত দ্রুত নির্বাচন হয় ততই মঙ্গল। একাধিক সূত্রের খবর, আওয়ামী লীগকে মোকাবেলায় উপস্থিত নেতারা সরকারকে আরো কঠোর হতে পরামর্শ দেন। পরিস্থিতির জন্য সরকারকে কৈফিয়ত দিতে হবে বললেন জিএম কাদের। ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, সন্তানহারা অভিভাবকদের চোখের জলে আল্লাহর আরশ কাঁপছে, আমরা চোখের জল ধরে রাখতে পারছি না। তিনি বলেন, এমন দুর্ঘটনায় দায় দায়িত্ব কার, জবাব দেবে কে? মঙ্গলবার 22 জুলাই রাজধানীর বনানীতে মাইলস্টোন স্কুলের নিহত আহত শিক্ষার্থীদের স্মরণে অনুষ্ঠিত দোয়া মাহফিলে এসব কথা বলেন জিএম কাদের। তিনি বলেন, দুর্ঘটনা যে কোনো সময় যে কোনো জায়গায় হতে পারে। সড়ক ও নৌপথের দুর্ঘটনার নিত্য নৈমিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দুর্ঘটনা ও দুর্যোগে মানুষের কষ্টের সীমা থাকে না, দুর্ঘটনার সঙ্গে দুঃশাসনের সম্পর্ক আছে। জাফা চেয়ারম্যান বলেন, দুঃশাসন থাকলে দুর্ঘটনা বেড়ে যায়। তখন কেউ নিয়ম কানুন মানে না, সঠিকভাবে শাসন চলে না, তখন দুর্ঘটনা সিরিয়াল হতে থাকে। এতে দুর্ভোগ ও দুর্নীতি বেড়ে যায়। বর্তমান সরকারের প্রধান হলো কাউকে ফ্যাসিবাদ আর কাউকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তার পেছনে লেগে থাকা। লাখ লাখ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি চলছে, আবার বলছে বিচার হবে, সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। আসলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নেই, কারণ দেশে নির্বাচিত বা গ্রহণযোগ্য সরকার নেই। জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে, এমন সরকার বর্তমানে নেই। জিএম কাদের বলেন, এই সরকার জাতিকে বিভক্ত করেছে। প্রতিদিন দেশের অবস্থা খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। এই সরকার যতদিন থাকবে ততদিনে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না।